সিস্টেমটা বলার দরকার নেই, মানে কিভাবে সূত্রটা তৈরি হলো। যে প্রথম বছরের সুদ বের করার সূত্র কি? সুদ হচ্ছে আসল গুণ সুদের হার, আর নিচে হচ্ছে 100। তাহলে টি বছরের সুদ বের করার সূত্রটা এইভাবে তৈরি হয়। আচ্ছা, তারপরে বলছে যে ক্লাসরুমে তুমি কি করে বোঝাবে, স্টেপ বাই স্টেপ ডেমো দেবে। আর স্টেপ বাই স্টেপ ডেমো দিতে গেলে 2 বছর দিয়ে শুরু করবে না, 1 বছর দিয়ে শুরু করবে। তাহলে 1 বছর 100 টাকা, নাহলে বড় যে তুমি 1000 টাকা নিতে পারো। তা 1000 টাকার 1 বছরের সুদ, যদি সুদের হার যদি 10% বলা থাকে, তাহলে 100 টাকার 1 বছরের সুদ 10 টাকা, তাহলে 1000 টাকার কত? এখান থেকে তো সূত্রটা তৈরি হয়, তোমরা সেইভাবে সূত্রটাকে দেখাবে। আচ্ছা, এবার যে জায়গাগুলো খুব দরকার সেটা হচ্ছে যে সিম্পল ইন্টারেস্ট প্রিন্সিপালের সঙ্গে সমানুপাতিতে আছে নাকি তোমার ব্যস্তানুপাতিতে আছে, এই কথাগুলো কিন্তু জিজ্ঞাসা করে। তো সমানুপাত আর ব্যস্তানুপাতি থাকা ইন্টারেস্টকে যদি আই বলি, আর ওইদিকে আমার পি আর টি বাই 100 যদি হয়, তাহলে মনে রেখো আমি বলবো ইন্টারেস্ট সমানুপাতিতে আছে পি এর সঙ্গে। অর্থাৎ যত আসল বাড়বে তত ইন্টারেস্ট বাড়বে। কেন সমানুপাতিক? আর আর টি নির্দিষ্ট যদি হয়, অর্থাৎ কনস্ট্যান্ট যদি হয়, তাহলে এই আইটাকে সাম কনস্ট্যান্ট ইন্টু পি লেখা যায়। তার মানে এরা সমানুপাতিতে আছে। এই কোশ্চেনগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারে। তাহলে এবার ধরো জিজ্ঞাসা করলো সুদের হার ইন্টারেস্টের সঙ্গে সমানুপাতিতে আছে না ব্যস্তানুপাতিতে আছে, তুমি বলবে সমানুপাতিতে আছে। এবার যদি বলে যে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট এরা কি আছে, সেইখানে তুমি বলবে ব্যস্তানুপাতিতে আছে। পি কে আমি লিখতে পারি আই গুণ 100, আর নিচের দিকে হচ্ছে আর ইন্টু টি। আমি যদি এইগুলোকে কনস্ট্যান্ট ভাবি, তাহলে কে ইন্টু 1/r, এটার মানে কি প্রিন্সিপাল হচ্ছে ব্যস্তানুপাতি থাকবে কার সঙ্গে না, প্রিন্সিপাল ব্যস্তানুপাতি থাকবে বার্ষিক সুদের হারের সঙ্গে। বার্ষিক সুদের হারের সঙ্গে প্রিন্সিপাল ব্যস্তানুপাতি। ঠিক আর এর সঙ্গে টাইমের কি সম্পর্ক, এই জিনিসগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারে যে ওদের সম্পর্কগুলো কি। ঠিক আছে, এরপরে এদের লিঙ্ক কোশ্চেনগুলো কি আছে। পাতি ডাইরেক্ট তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করবে না, মানে নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করবে না। ঠিক আছে, ভাইভাতে এটা দেওয়ার পরে ইন্টারভিউতে কি জিজ্ঞাসা করবে, সিম্পল ইন্টারেস্ট কি, প্রিন্সিপাল কি, রেট অফ ইন্টারেস্ট কি, বা টাইম কি, এগুলো কি। কেন সিম্পল বলা হয়, হোয়াই ইট ইজ সিম্পল কেন, সরল কেন। তো সরল মানে তুমি বলবে শুধুমাত্র মূলধন বা মূলধন বা প্রিন্সিপালের ওপর যেহেতু সুদ, পূর্ববর্তী সুদ যেহেতু নয়, তার জন্য এটা সিম্পল। আরও একটা ইন্টারেস্ট আছে, সেটা হচ্ছে কম্পাউন্ড বা কম্পোজিট, বা ওটাকে বলছি চক্রবৃদ্ধি। তাই তো। তারপরে ধরো তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে হ্যাঁ, এই জায়গাটা দেখো, বিএসসি লেভেলের ফাংশনাল অ্যানালিসিসের ফর্ম। আমরা কি আমরা কি ইন্টারেস্টের সঙ্গে টাইমের যে সম্পর্ক সেটা কি বলতে পারি, তাহলে বলবে যে ইন্টারেস্ট আর টাইম এরা কিন্তু একটা লিনিয়ার ফাংশন। কেন? টাইমের ডিগ্রি কত? টাইমের ডিগ্রি হচ্ছে 1, টাইমের স্কোয়ার তো হচ্ছে না। তাহলে যদি আমি ইন্টারেস্টটাকে টাইমের ফাংশন হিসাবে বলি, তাহলে ইন্টারেস্ট টাইমের ফাংশন হলে পি আর বাই 100, এটা কনস্ট্যান্ট আর এখানে টাইম। তাহলে আই টি যদি আমি টি এর ফাংশন বলি, তাহলে এটা একটা রৈখিক ফাংশন। মানে কি ধরনের ফাংশন, হয়তো জিজ্ঞাসা করলো যে ইন্টারেস্ট বা কি বলে সরল সুদের ফর্মুলাটা কি ধরনের ফাংশন, তাহলে তুমি বলবে সরল সুদের ফর্মুলাটি একটি লিনিয়ার ফাংশন, বা এটা একটি সরল রৈখিক ফাংশন। লিনিয়ার ফাংশন কথাটির মানে কি, এদের যদি আমি গ্রাফ প্লট করি, তাহলে সেই গ্রাফটা একটা সরল রেখা হবে, কার্ভ হবে না। এটার অর্থ কি, টাইম যত বাড়বে তত সরল ইন্টারেস্ট বাড়বে, টাইম যত বাড়বে তত সরল ইন্টারেস্ট বাড়বে। কারণ সুদের হার নেগেটিভ তো হতে পারে না, তাহলে এটা একটা
ফিক্সড ইন্টারেস্টের এগেনস্টে টাইম যত বাড়বে এটাও তত বাড়বে, ওই জন্য এটা সরল লেখা বা রৈখিক ফাংশন বলা হয়। এই জায়গাগুলো জিজ্ঞাসা করতে পারে। পি আর আরটা তো ভেরিয়েবল, মানে ওটাকে তো আমি পরিবর্তন করতে পারি, তো সেক্ষেত্রে সরলরৈখিক। ওই জন্য বলছে যে তুমি কার সঙ্গে সম্পর্কটা বলছো, সেটা হচ্ছে টাইমের সঙ্গে। পি, দেখো টাইমটা বাড়তেই থাকবে, টাইম থামে না, টাইমের সঙ্গে কি গ্রাফ, টাইমের সঙ্গে কি গ্রাফ, দেখো রেট অফ ইন্টারেস্ট বাড়তে বাড়তে একটা সময় 100% হবে, মানে ফিক্সড হয়ে যায়। মানে পি আর আর কে কনস্ট্যান্ট করলে সেক্ষেত্রে রৈখিক হচ্ছে, সরলরৈখিক হচ্ছে। হ্যাঁ, কিন্তু যদি সবগুলো যদি ভেরিয়েবল করা হয় তাহলে সেক্ষেত্রে কি আর বলা যাবে কত? না সেক্ষেত্রে বলা যাবে না, তার একটা কারণ হচ্ছে যে তুমি যখন এর ফাংশনাল ফর্ম, মানে তুমি কার রেসপেক্টে ফাংশন বলছো। যদি তুমি অনেকগুলো ভেরিয়েবলের রেসপেক্টে ফাংশন বলো তাহলে এটা তো ফাংশনাল অ্যানালিসিস হয়ে যাবে, মানে তখন আর কার্ভ থাকবে না, তখন একটা সারফেস টাইপের দেখতে হবে, মাল্টিভেরিয়েট। মাল্টিভেরিয়েট ফাংশন হবে, তখন মাল্টিভেরিয়েট সারফেস হয়ে যাবে। কেন মাল্টিভেরিয়েট সারফেস হবে? যেমন তোমরা ছোটবেলা থেকে জানতে যে ওয়াই সমান সমান ফাংশন অফ এক্স, তার মানে এক্স এর রেসপেক্টে ওয়াই যদি হয় তাহলে এটা সবসময় একটা কার্ভকে রিপ্রেজেন্ট করে। কিন্তু জেড সমান সমান যদি আমি ফাংশন অফ এক্স কমা ওয়াই লিখি, তাহলে এক্স আর ওয়াই এর রেসপেক্টে এটা কি ধরনের ফাংশন, এরকম যদি কথা হয় তাহলে এটার ফাংশন বলবো, কিন্তু এটা কার্ভ রিপ্রেজেন্ট করবে না, এটা রিপ্রেজেন্ট করবে একটা সারফেস। তাহলে এই সারফেসটা কেমন হবে না, এইদিকে যেন আমার এক্স এক্সিস আছে, এইখানে যেন ওয়াই এক্সিস আছে, এখানে যেন জেড এক্সিস আছে, তাহলে এই জায়গাতে এই ফাংশনটা ঠিক যেন এরকম টাইপের একটা সারফেসকে রিপ্রেজেন্ট করছে। তার মানে এর নির্দিষ্ট একটা হাইট আছে, এটা সারফেস, নট এ কার্ভ। এটা কার্ভ আর সারফেস গুলিয়ে ফেলে অনেকে, এটাও কার্ভ বলছে এটাও কার্ভ বলছে, সেটা যেন না হয়। কার্ভ কখন বলবো, যখন ভেরিয়েবল সংখ্যা, যেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা একটাই থাকবে, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স এর উপর ডিপেন্ড করছে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা যদি দুটো থাকে, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি একটা থাকে, তাহলে এদেরকে দিয়ে সারফেস তৈরি হয়। তাহলে এখানে স্যার যখনই তিনটে ভেরিয়েবল থাকলে সেক্ষেত্রে কি ভলিউম, মানে কি বলবো ওটাকে, মানে তিনটে ভেরিয়েবল যদি থাকে, মানে জেড ইকুয়াল টু এফ, ডাব্লিউ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই জেড, তখন বলবো যে ওটাও সারফেস, কিন্তু সেটা স্পেসের উপর সারফেস, স্পেস সারফেস। সেটা স্পেস মানে কি, কোন ডাইমেনশনে, ওটা হচ্ছে R4-এ, বাস্তবে যেন অস্তিত্ব নেই। ও যে তুমি যেটা বলছো যে ফাংশন অফ এক্স ওয়াই জেড যদি হয়, তাহলে সেটা আমার ডব্লু যদি বলো, ধরো স্মল ডব্লু যদি বলো এদেরকে, তাহলে স্মল ডব্লু সমান দিস ওয়ান, এটা হচ্ছে R4-এ একটা স্পেস সারফেস, বা R4-এ যখন যাচ্ছ তখন একটা গল্প হয়ে গেল। তার মানে R4-এ মানে তুমি পৃথিবীর বাইরে চলে গেছো, পৃথিবীটাকে আমি 3 ডাইমেনশন বলছি, পৃথিবীর বাইরে, তার একটা স্পেস থেকে পৃথিবীটাকে যে দেখছো, সেই পৃথিবীটার ইকুয়েশন হচ্ছে দিস ওয়ান। ইন জেনারেলি ওটাকে সারফেসই বলবো, মানে আর ফোর এর সারফেস বলবো, যদি হ্যাঁ, তিনটে চারটে ভেরিয়েবল সারফেসই তাহলে বলবো। আর ফাইভ এর সারফেস। এটা সারফেসে বলা হয়। ওই জন্য না, যখন তোমরা টেনসার ক্যালকুলাস যারা করেছো তারা জানো, এরকম Rn যদি লেখা হয় তাহলে তাদের এক্সপ্রেশনটা আমরা লিখি না yi সমান সমান phi i ইন্টু এক্স আই। তাহলে বলছো যে এই i এর মান কি, i এর মান হচ্ছে 1 2 করে n, এটা মানে কি n সংখ্যক ভেরিয়েবলের ফাংশন, তাহলে এগুলোকে সারফেস টাইপের রিপ্রেজেন্ট করছে। টেনসার ক্যালকুলাস এগুলো পড়েছো, যাই হোক, যারা পড়েছো তারা জানো। এবার প্রশ্ন আসতে পারে যে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, যে ইন্টারেস্ট কি কনস্ট্যান্ট, মানে ইন্টারেস্টের ডেরিভেটিভটা কি। বলছে ক্যালকুলাসের লিঙ্ক মানে ইন্টারেস্টের পরিবর্তনের হার, সেটা কি, পরিবর্তনের হার সরল সুদের ক্ষেত্রে কনস্ট্যান্ট। কেন পরিবর্তনের হার সরল সুদের ক্ষেত্রে কনস্ট্যান্ট? কারণ কে যদি আমি রৈখিক ফাংশন হিসেবে ভাবি, পি আর টি আর নিচে হচ্ছে 100, তাহলে আমি এদেরকে রৈখিক ফাংশন, তাহলে পি আর নিশ্চয়ই একটা ফিক্সড ভ্যালু দেওয়া থাকবে। পিও চেঞ্জ হচ্ছে, বলছে যে পি হচ্ছে 5,000 টাকা, পরে বলছে না 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 5,000 টাকা ভুল হয়ে গেছে, ওটা 6,000 টাকা হবে, তা বলছে না 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 ওটা 7,000 টাকা হবে। এরকম তো হতে পারে না। কোনো একটা ডেফিনিট প্রবলেমের ক্ষেত্রে মূলধন আগে থেকে ডিফাইন, ওটাকে বলে প্রি ডিফাইন, আগে থেকে ডিফাইন। তাহলে আগে থেকে যে কোয়ান্টিটিটা ডিফাইন তাকে বলা হয় কনস্ট্যান্ট। তাহলে পি আর কনস্ট্যান্ট, পি আর যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই কে যখন আমি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে পি আর বাই 100 হবে, এটা তো আমার কনস্ট্যান্টই হবে, ধ্রুবক হবে। তাহলে ইন্টারেস্ট
টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কনস্ট্যান্ট হয়, তাহলে রেট অফ চেঞ্জ অফ ইন্টারেস্ট ইজ কনস্ট্যান্ট। রেট অফ চেঞ্জ অফ ইন্টারেস্ট সেটা কত? ধরো তোমাকে জিজ্ঞাসা করলো যে এই রেট অফ চেঞ্জ অফ ইন্টারেস্ট কত, তখন তুমি বলবে কনস্ট্যান্ট। রেট অফ চেঞ্জ অফ ইন্টারেস্ট সুদ, সেটা কিন্তু কনস্ট্যান্ট হবে। রেট অফ চেঞ্জ মানে কি? টাইমের রেসপেক্টে কত। এই টাইপের কোশ্চিন থাকতে পারে। যেমন তোমাকে বললো যে সিম্পল ইন্টারেস্টটা লিনিয়ার ফাংশন, এটা তুমি প্রুভ করো। তার সিম্পল ইন্টারেস্ট লিনিয়ার ফাংশন, তাহলে তুমি বলবে পি আর আর ধ্রুবক হলে বা কনস্ট্যান্ট হলে বা ফিক্সড ভ্যালু দেওয়া থাকলে টাইমের রেসপেক্টে ইন্টারেস্ট ফাংশন লিনিয়ার ফাংশন। টাইমের রেসপেক্টে, কারণটা ওইভাবে প্রুফ মানে প্রুফ করো, মানে কেন ইন্টারেস্ট এরকম, তার সঙ্গে সঙ্গে তুমি বলবে যে পি আর এদিকে টি আর নিচে যদি 100 থাকে, এইগুলো যদি আমার ফিক্স থাকে তাহলে আই এর মানটা টি এর উপর নির্ভর করবে, তাহলে কনস্ট্যান্ট ইনটু টি, ওই জন্য এটা একটা রৈখিক ফাংশন। প্রপোর্শনাল গুলো তোমাকে বলতে পারে। আর একটা কথাই ছিল, সিম্পল ইন্টারেস্টের লিঙ্ক কোশ্চেনটা ছিল, দাঁড়া 1 মিনিট। সিম্পল ইন্টারেস্ট কিন্তু সিম্পল ইন্টারেস্টে আবার সমস্যাটা কোথায়? তোমাকে সিম্পল ইন্টারেস্ট যখনই বলবে তখন কম্পাউন্ড ইন্টারেস্ট যখনই বলবে, বা এটাকে কি বলে চক্রবৃদ্ধি সুদ যখনই বলবে, তোমাকে সরল সুদগুলো কিন্তু সবই জানতে হবে। সরল সুদ না জেনে কম্পাউন্ড ইন্টারেস্ট করা উচিত না। কারণ এটা বলতে গেলেই তোমাকে প্রথম কোশ্চিন করবে যে এই সূত্রটা কেন, যে এই যে সূত্রটা এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার টু দি পাওয়ার এন, এটা মূল সূত্র কিসের? কম্পাউন্ড ইন্টারেস্ট কথাটির মানে কি? চক্রবৃদ্ধির সুদ কথাটির মানে কি? সুদেরও সুদ, মূলধনের রেসপেক্টে সুদেরও সুদ হলে এটা। আর যারা কম্পাউন্ড এক্সপেরিমেন্ট বা চক্রবৃদ্ধি সুদের ডেমো দেবে, তারা এই ফর্মুলাটা তৈরি করে দেবে। আর এই ফর্মুলাটা তৈরি করে দিলে আর তেমন কিছু লাগবে, তাতেই মানে অনেক কিছু হয়ে গেছে। ফর্মুলাটা তুমি যদি টিচারদেরকে বুঝিয়ে দিতে পারো, তাহলে টিচাররাও খুশি হবে। পারবে তো এই ফর্মুলাটা তৈরি করতে? জানো তো? জানো কি না জানো না? এমনিতেও আমরা যখন ছোট বাচ্চাদেরকে বেশি বোঝাতে চাই, তখন কি করি, 1 বছরের ক্ষেত্রে কি হবে সেটা তুমি দেখাও। তাহলে ওদেরকে ডাইরেক্ট আমরা বলতে পারি হয়তো যে 1 বছরের ক্ষেত্রে কি হবে সেটা দেখাও, যদি বলো। তাহলে উত্তর হচ্ছে যে আমার 1 বছরের সুদ হচ্ছে পি আর টি বাই 100, এটাই সূত্রতে টি এর মানটা 1 হবে। তাহলে 1 বছরের সুদ হচ্ছে পি আর নিচে হচ্ছে 100। তাহলে সুদ আসল কত? সুদ আসল হচ্ছে পি প্লাস আই। পি মানে কত? পি প্লাস আই মানে হচ্ছে পি আর নিচে হচ্ছে 100, পি কমন নিলে হচ্ছে 1 প্লাস আর বাই 100। তাহলে 1 বছরের জন্য কি হবে? এখানে 1 হবে। তাহলে তুমি বলে দিতে পারো যে 2 বছরের জন্য কি হবে, কিন্তু এটা টিচারকে এটা দেখাবে না, টিচারকে একদম পুরো প্রমাণ করে দেবে। আর যে কোনো বই, যে কোনো স্ট্যান্ডার্ড বুক দেখো, প্রথমেই এটা প্রুফ করে দেওয়া আছে। আর প্রুফটা বেশ ইন্টারেস্টিং, খুব সুন্দর ক্যালকুলেশন করে এটা দেখাবে। আচ্ছা, আর কি না, সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, বার্ষিকটা লিখবে, বার্ষিক লেখার দরকার আছে। কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে কি? কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে সুদ আসল থেকে প্রিন্সিপালটাকে মাইনাস করলে কম্পাউন্ড ইন্টারেস্ট হয়। কম্পাউন্ড ইন্টারেস্ট কি সেটা যদি জিজ্ঞাসা করে, তাহলে উত্তর হচ্ছে মোট অর্থের ওপর গণনা করার সুদ। ইন্টারেস্ট ক্যালকুলেট অন অ্যাকুমুলেটেড অ্যামাউন্ট। অ্যাকুমুলেটেড কথাটির মানে হচ্ছে যে অ্যামাউন্টটা তোমার সুদ আসল হচ্ছে তার উপর যদি আমার ইন্টারেস্ট হয়, তাহলে সেই ইন্টারেস্টটাকে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট বলছি। সিম্পল ইন্টারেস্ট ইজ হায়ার দেন কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ হায়ার দেন সিম্পল ইন্টারেস্ট। কেন?
তাহলে বিকজ ইন্টারেস্ট ইজ অ্যাডেড টু প্রিন্সিপাল এভরি পিরিয়ড, তার মানে প্রতি বছর সুদ মূলধনের সাথে যোগ হয়, তাহলে এটা তো বেশি হবেই। তার মানে এই রেজাল্টটা ইমিডিয়েট, কারণটা হচ্ছে সুদেরও ওপর তুমি এরকমই ডাইরেক্ট বলবে, এটা কি এসআই, বলবে যে সুদেরও উপর যেহেতু নেক্সট ইয়ারে সুদ হয়, তার জন্য চক্রবৃদ্ধির সুদ সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের থেকে বেশি। ফর্মুলাটা তোমাকে বলতে পারে হোয়াট হ্যাপেন ইফ রেট ইনক্রিজ, যদি রেট যদি বাড়ে তাহলে কি হবে? খুবই স্বাভাবিক উত্তর, যখনই সুদের হার বাড়বে দ্রুত সুদ বাড়বে। কেন? কারণ তারা পরস্পর সমানুপাতিতে থাকে, ব্যস্তানুপাতিতে থাকলে আবার কমতো, তাহলে সমানুপাতিতে থাকে। এই কোশ্চেনগুলো উত্তর দিতে পারো, তা কয়েকটা যদি ডেমো কোশ্চেন জিজ্ঞাসা করে সেটা করতে পারো। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে এখান থেকে আর কি লিঙ্ক কোশ্চেন আসতে পারে? টি এর মান কি করে বের করবে, এটা যদি জিজ্ঞাসা করে কি করে বলবো বলো তো? বলছে যে এখান থেকে এই এন এর মান তুমি কি করে বের করবে? এন এর মান কি বের করা যাবে? এই কোশ্চেনটা যদি বলে যে এখান থেকে এন এর মান কি করে বের করবে, বলতে পারবে? বলতে পারবে? সমস্যাটা কোথায়? আমরা কিন্তু সময় বের করি যেখানে প্রিন্সিপাল, সুদ আসল আর তার সঙ্গে সঙ্গে সুদের হার ডেফিনিট কিছু পার্টিকুলার দেওয়া আছে বা এত সুন্দর কিছু দেওয়া আছে, কেটে গিয়ে এন এর মান বের করতে পারবো। কিন্তু আরবিট্রারিলি এন যদি বের করতে হয় আমাকে লগারিদমিক নিতেই হবে। তাহলে লগারিদমিক বোথ সাইড নিলে বেস হচ্ছে দিস ওয়ান, তো লগারিদমিক নিলে কি পাবো? এন ইন্টু, এতে যদি বোথ সাইড আমি লগারিদমিক নেই তাহলে এটা হবে বেস্ট, এটা হচ্ছে এ বাই পি, তারপরে লগারিদমিক নাও, তাহলে এ বাই পি লগারিদমিক, এই দিকটা হবে লগারিদমিক অফ 1 প্লাস আর বাই 100 তার টু দি পাওয়ার এন, হলো? এনটা এইদিকে নিয়ে চলে আসো, তাহলে এন এদিকে নিয়ে চলে আসলে এন লগারিদমিক 1 প্লাস আর বাই 100 এমন, তাহলে এন এর মান হচ্ছে লগারিদমিক অফ এ বাই পি, আর নিচের দিকে হচ্ছে লগারিদমিক অফ 1 প্লাস আর বাই 100। যখন তখন এটা জিজ্ঞাসা করতে পারে। দেখো আমার কোশ্চিনটা কি ছিল, যে যদি এ জানা থাকে, নন পি জানা থাকে আর আর জানা থাকে, তাহলে এন এর মান বের করবে কি করে? এটা হচ্ছে কোশ্চেন, যে এ জানা আছে, পি জানা আছে, আর জানা আছে, এন কি করে বের করবে? তোমরা বলবে স্যার মান বসিয়ে দেবো, এদিক ওদিকে ক্যালকুলেট করবো, কিন্তু দেখবে বইতেও কিছু অঙ্ক আছে সেটা সিলেক্টেড অঙ্ক আছে, সব ধরনের প্রবলেম নেই। বইতেও যে অঙ্কগুলো আছে একদম সিলেক্টেড, সব ধরনের প্রবলেম কিন্তু বইতে নেই। তাহলে এন বের করার জেনারেল কি কোনো ফর্মুলা আছে? উত্তর হচ্ছে ইয়েস, সেই এন বের করার ফর্মুলা হচ্ছে দিস। এটা হচ্ছে সময় বের করার বা পর্যায়কাল বের করার জন্য লগারিদমিক দিয়ে এই এক্সপ্রেশন কি হবে? আমি না বের করতে পারলেও ক্যালকুলেটর তো বের করে দেবে, তাহলে এন কিন্তু এইভাবে বের করা যেতে পারে। বুঝেছো? লগ বেস ই নেব তো এখানে, এখানে আমি 10 নেব। না, সেটা তো কোনো ব্যাপারই নয়, যা খুশি হতে পারে। আচ্ছা, কেন? কারণ যদি আমি উপরে 10 নেই তাহলে এখানে 10, যদি এখানে ই নেই স্যার তাহলে এখানে এলওজি লিখলে বেস কি সবসময় মানে এলওজি লগটা যখন লিখবো তখন কি বেস কি সাধারণত 10 নেওয়া হয়, আর এলএন লিখলে বেস কি ই নেওয়া হ্যাঁ, হয়? ওটা তো নর্মালি এলএন মানে ই বেস আছে, আর কিছু নেই তাহলে মানে, এক্ষেত্রে কি ধরে নেবো 10 বেসটা নেওয়া হয়েছে? কিছু নেই মানে 10 বেস আছে। এবার এটা একটা সুবিধা কি সেটা বলি তোমাকে। ধরো তুমি এখানে ই বেস নিলে বা তোমার এ বেস নিলে, এ একটা বেস, তো সেই এ বেস থেকে কি ই বেস তৈরি করা যাবে? আমি বলছি হ্যাঁ করা যাবে। এটা একটু মজায়, কেন? তার উত্তরটা হ্যাঁ শুনবে? করো। কেন, কি করে? লগারিদমিক ধরো এ বেস আছে, লগারিদমিক ধরো এখানে এ বেস আছে, তাহলে এটাকে আবার ই বেস করা যাবে তো? হ্যাঁ স্যার করা যাবে। কি করে? স্যার কারণ হচ্ছে লগ এম আর বেস এ ওটাকে তো লেখা যায় লগ এম ভাগ বেস ই করে। ডিভাইডেড বাই লগ এ বেস ই।
তার মানে ওখান এটার থেকে তো- মানেই হচ্ছে লগ এম বাই লগ এন, হ্যাঁ বুঝেছো? তাহলে বেস কি হবে? অন্য কিছু বেস। আচ্ছা, এটার মানে ওটা না বলে ভালো করে বলতাম তো বেস ওটা ওটা স্যার লগ এম মাইনাস এ না, এম, দিয়ে এই বেসটাকে চেঞ্জ করতে হবে এই দিয়ে। এরকম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার ওটাই বলছি। এটা কেটে যায়। না সরি, এটা বেস নয় কিন্তু, এটা কিন্তু বেস নয়। না ওটার নিচে ই তাহলে আছে, এইবার মানে তুমি অন্য বেস যদি এখানে কি বেশি নিলে হয় যা তাহলে নেবে সেটা হবে। সেটা তো চেঞ্জ করা যায়, ওই জন্য ওই বেস কি আছে এটা বড় কথা নয়, কিন্তু এন এর মান আরবিট্রারিলি বের করা যায়, তার গল্পটা হচ্ছে দিস ওয়ান। মাঝে ধরো এটা জিজ্ঞাসা করতে পারে।